ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের ফোর্স অ্যান্ড মোশন এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 4 এবং আজকে আমরা বলেছিলাম ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স এই দুটো জিনিস আমরা পড়ব। শুনলে অনেকটা একই মনে হয়, কিন্তু জিনিসটা আজকে আমরা পড়লেই পুরো ডিফারেন্স কাকে বলে কি না, ইউনিট কি সব বুঝে যাব। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পালস। আগে ইম্পালসের ডেফিনেশনটা দিই, তাহলে আমরা ইম্পালসটা বুঝতে পারবো। when a certain force acts on a body for a certain time, then the multiplication of force and time is called impulse. তাহলে কি বললাম, কোনো একটা বস্তু আছে, তার মধ্যে একটা বল কাজ করছে, তার উপরে একটা বল কাজ করছে কিছুক্ষণ ধরে। তো যতক্ষণ ধরে বলটা কাজ করেছে তার সঙ্গে যতটা বল কাজ করেছে এই দুটো গুণফলকে আমরা বলি ইম্পালস। তাহলে ধরো একটা এই বডি আছে, এই বডির উপরে কত ফোর্স কাজ করছে? এফ ফোর্স কাজ করছে, আর টাইমটা হচ্ছে টি। ফোর্সটা হচ্ছে এফ, টি টাইম ধরে কাজ করছে। তাহলে ইম্পালস আই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এফ ইন্টু টি। যেহেতু এফ ভেক্টর, তাহলে আই এর মাথায় যদি আমরা ভেক্টর দিই, তাহলে এখানে এফ ভেক্টর ইন্টু টি দিতে হবে। তাহলে ইম্পালসও হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং ইম্পালসের ডিরেকশনটাও কিন্তু ভেক্টর ফোর্সের ডিরেকশনেই হয়। তাহলে ইম্পালস একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল। আচ্ছা, ইম্পালসের ইউনিট কি বলতে পারবো আমরা? এর ইউনিট আমরা বলে দিতে পারবো নিউটন ইন্টু সেকেন্ড। কেন? কারণ ফোর্সের ইউনিট নিউটন আর টাইমের ইউনিট সেকেন্ড, ওই জন্য এটাকে নিউটন ইন্টু সেকেন্ড বলতে পারবো। যদি আমাদেরকে ডাইমেনশন বার করতে হয়, আমরা জানি ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর টাইমের হচ্ছে টি। তাহলে ডাইমেনশন হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা ইম্পালস জানলাম, ইম্পালসের ফর্মুলা জানলাম, আর ইম্পালসের ইউনিট জানলাম। ইম্পালসটাকে এবারে আমরা ম্যাথামেটিক্যালি আরেকটু অন্যরকম ভাবে দেখব। সেটা হচ্ছে আই ইকুয়াল টু, তো আমরা জানি এফ ইন্টু টি, এটা আমরা জানি। আবার এফ মানে আমরা একটু আগেই পড়েছি, লাস্ট ক্লাসেও পড়েছি, পি2 মাইনাস p1/t, তাই না? মানে ভরবেগের, রৈখিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি, এটা আমরা জানি। তাহলে লিনিয়ার মোমেন্টামের যে চেঞ্জটা উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হচ্ছে সেটাকে আমরা ফোর্স বলি, সরি, লিনিয়ার মোমেন্টামের রেট অফ চেঞ্জটাকে আমরা বলি ফোর্স। তাহলে এই যে লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা টাইম দিয়ে ডিভাইড করে দিয়েছি, সেটা ইকুয়াল টু ফোর্স। তার সঙ্গে আমরা যদি টাইমকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে টাইম ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল টু আমরা পেয়ে যাব p2 মাইনাস p1। তাহলে ইম্পালসকে আমরা এটাও বলতে পারি যে চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা বলি ইম্পালস। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, এটা মানেও ইম্পালস। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম মানেও ইম্পালস, এটাও আমরা বুঝে গেলাম। অনেক সময় প্রুভও করতে বলে, তাহলে তোমরা এখান থেকে শুরু করবে যে আমরা জানি ইম্পালস ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু যে টাইম ধরে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, বলে আই ইকুয়াল টু এফটি লিখলে এরপরে লিখবে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি। আমি একবার করেই দিচ্ছি কিরমভাবে তোমরা এই প্রুফটা করবে। যদি তোমাদেরকে বলে যে এরকম কোশ্চেন যদি করে যে প্রুভ দ্যাট impulse on a body is equal to the change in momentum of the body। এই কোশ্চেন যদি করে আমরা কিভাবে করব? আমরা লিখব if F force acts on a body for time t, then impulse I is equal to F, vector form এ লিখি দরকার হলে F into t। Again from Newton's second law we know
এফ ইজ ইকুয়াল টু p2 ভেক্টর মাইনাস p1 ভেক্টর বাই টি, যেখানে p1 হলো ইনিশিয়াল মোমেন্টাম আর p2 হলো আমার ফাইনাল মোমেন্টাম। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি অর এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরো, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরো, পুটিং 2 ইন ইকুয়েশন 1, এইটাকে আমরা এখানে পুট করলে কি পাবো, i ইজ ইকুয়াল টু পেয়ে যাবো দেখো p2 মাইনাস p1 বাই টি ইন্টু টি, টি ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু p2 মাইনাস p1। সো impulse is equal to change in momentum। এটা পেয়ে গেলাম। আচ্ছা, ইম্পালস বার করবার আর একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো আমাদেরকে যদি ইম্পালস ফ্রম এফ ভার্সেস টি গ্রাফ, ধরো তোমাদেরকে এরকম দিয়ে দিল, এরকম একটা গ্রাফ দিয়ে দিল, দিয়ে গ্রাফটা দিয়েছে ধরো এরকম, দিয়ে বলেছে যে কত ইম্পালস হবে বার করো। তুমি জাস্ট কি করবে, এই যে গ্রাফটা তোমার দিয়েছে তার আন্ডারের এই এরিয়াটা বার করবে। এই এরিয়াটাই হলো আমার ইম্পালস। সবসময় যে একদম রেক্ট্যাঙ্গুলার এরিয়াই হবে তার কোনো মানে নেই, যদি এরকম থাকে তাহলে এই এরিয়াটা হলো আমার ইম্পালস। মোট কথা একটা জিনিস মনে রাখবো, এফ ভার্সেস টি গ্রাফের এরিয়াটা সবসময় আমাকে ইম্পালস দেয়। তাহলে কি মনে রাখবো, দ্য এরিয়া আন্ডার এফ ভার্সেস টি গ্রাফ gives us impulse। এবার তোমরা যদি বলো কেন, সেটাও আমি একটু এখান থেকে একটু বুঝিয়ে দিই। এইটা বোঝাতে গেলে একটু ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে, এটা খুব ইজিলি বুঝিয়ে দিতে পারবো তোমাদেরকে। দেখো ফোর্সের ভ্যালুটা কত, এখান থেকে এইটা হচ্ছে ফোর্সের ভ্যালুটা, তাই না? আর টাইম কতটা লেগেছে দেখো, এখান থেকে এটা হচ্ছে টাইমের ভ্যালুটা। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এর লেন্থটা হচ্ছে টাইম আর ব্রেথটা হচ্ছে এফ। আর যে কোনো রেক্ট্যাঙ্গেল এরিয়া মানে আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এখানে লেন্থ যদি টাইম হয় আর ব্রেথ যদি এফ হয়, তাহলে এফ ইন্টু টি মানে এই এরিয়াটা, আর এটা মানে আমরা ইম্পালস সেটা জানি, তাই না? তার মানে যখনই আমরা F2 গ্রাফ, এফ ভার্সেস টি গ্রাফ দেখবো, যদি আমাদেরকে ইম্পালস বার করতে দেয় এখান থেকে, চোখ কান বুঝে আমরা বলে দেবো যে এই এরিয়াটা হলো ইম্পালস। আশা করছি বুঝতে পেরেছো। ইম্পালসের প্রবলেম আমরা যখন করবো তখন এই জিনিসগুলো আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। আমরা কিছু প্রবলেম করবো তখন আমরা এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবো। এরপরে আমরা চলে যাব আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। অনেকে কিন্তু এই দুটো জিনিস গুলিয়ে ফেলে। ইম্পালসিভ ফোর্স কি? when a large force acts for very small time on a body results a commendable change in linear momentum of the body, then that force is called impulsive force। তাহলে কি বলছে, যখন একটা লার্জ ফোর্স খুব অল্প সময় ধরে একটা বডিতে কাজ করবে, একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে একটা বডিতে কাজ করবে এবং বডিটার একটা কমান্ডেবল চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম দেবে, মানে একটা বডিটার বেস অনেকটা রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টামে চেঞ্জ করে দেবে, তখন সেই ফোর্সটাকে আমরা বলছি ইম্পালসিভ ফোর্স।
গতটার সঙ্গে এটার পার্থক্যটা কি, আগে আমরা করেছিলাম ইম্পালস, সেটা হচ্ছে একটা ফোর্স একটা টাইম ধরে অ্যাক্ট করছে, ফোর্স আর টাইমের মাল্টিপ্লিকেশন, তার মানে সেটা কিন্তু ফোর্স ছিল না। ইম্পালস ইজ নট আ ফোর্স, ইম্পালস হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, আর ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা ফোর্স। কিরকম ফোর্স? একটা লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স কি হবে, অল্প সময়ের ধরে কাজ করবে, করে কি হবে, ভরবেগের একটা বড়সড় পরিবর্তন ঘটাবে, তখন সেই ফোর্সটাকে আমরা বলবো ইম্পালসিভ ফোর্স। এর কিছু ব্যবহারিক এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবো। যখন ধরো কোনো ক্রিকেটার বা একটা প্লেয়ার বা তোমরাও যখন ক্যাচ ধরো, হাই ক্যাচ উঠেছে, ধরবার সময় হাতে বলটা ধরে এরম করে টেনে নাও তোমরা, তাই না? মানে এরম করে যদি কেউ হাতটা শুধু পেতে রাখে তাহলে বল পড়ে বেরিয়ে যাবে বা হাতে ব্যথা লাগবে। তার জায়গায় যদি বলটা এরম ভাবে হাতটা এরম ভাবে টেনে নেওয়া হয় তাহলে আমরা দেখি আমাদের হাতে ব্যথা কম লাগছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বলটা তো তোমার হাতে পড়লে ফোর্স দিচ্ছে, যেটা দেওয়ার সেই ফোর্সটা দিচ্ছে, কিন্তু তুমি যদি ওকে টাইমটা অনেক বেশি দাও, টাইমটা অনেক বেশি দাও মানে কি, এইখানে তুমি যদি হাত এইরকম ভাবে রেখে দাও তাহলে বল পড়েই বলের ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, মোমেন্টাম একবারে জিরো হয়ে যাচ্ছে, তাহলে বলটা অনেক বেশি মানের হয়। অল্প সময়ের মধ্যে যদি মোমেন্টামের চেঞ্জ বেশি হয় তাহলে ফোর্সটাও তো অনেক বেশি লাগবে হাতে। অল্প সময়ের মধ্যে যদি মোমেন্টামের চেঞ্জটা অনেক বেশি হয়, বল একটা ভালো গতিবেগ নিয়ে আসছিল, তোমার হাতে পড়েই জিরো হয়ে গেল, তাহলে সঙ্গে সঙ্গে একদম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড তোমার ফোর্সটা অনেক বেশি লাগবে। কেন? কারণ হঠাৎ করে আমাদের ভেলোসিটিটা জিরো হয়ে গেল, মানে হঠাৎ করে মোমেন্টামটা জিরো হয়ে গেল। আর তুমি যদি এরকম হাতটা পেছনের দিকে টানো, তার মানে তোমার হাতে পড়ার পরেও কিন্তু বলটার ভেলোসিটি জিরো হলো না, বলটার ভেলোসিটি তখনও কিছুটা রয়েছে, তার মানে ভেলোসিটি আস্তে 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 করে জিরো হলো, তার মানে টাইমটা অনেকটা পাওয়া গেল, এবং টাইমটা যদি অনেকটা পাওয়া যায় তাহলে ফোর্সটা অনেক কম লাগবে। এটা ম্যাথামেটিক্যালিও তোমাদেরকে বোঝানো যায়। ধরো F = আমরা জানি P2 - P1/T। এবারে ধরো ভরবেগের পরিবর্তনটা P2 - P1ই করতে লাগছে, কিন্তু যদি আমাদের অনেক বেশি সময় ধরে করতে পারি জিনিসটা তাহলে ফোর্সটা কম লাগবে, তাই না? কারণ টাইমটা দেখো এখানে নিচে আছে, তাহলে টাইম যত বেশি ফোর্স তত কম, তাহলে আমি যত বেশি টাইম ধরে মোমেন্টামের চেঞ্জ করব তত ফোর্সটা আমার কম লাগবে। আর যত তাড়াতাড়ি মোমেন্টামের চেঞ্জ করবো, হাত এরমভাবে রেখে দিলাম, তাড়াতাড়ি মোমেন্টামের চেঞ্জ হয়ে গেল, তত ফোর্সটা বেশি লাগছে আমার। এছাড়াও দেখো তোমাদেরকে যদি আমরা বলি যে তোমরা একটা কনক্রিটের ওপরে ঝাঁপ দাও আর বালির ওপরে লাফ দাও, ছোটবেলায় তোমরা অনেকেই খেলেছো ছাদ থেকে বালির উপরে লাফ দেওয়া বা পাঁচিল থেকে বালির উপরে বা সিমেন্টের উপরে লাফ দেওয়া। সিমেন্টের উপরে লাফ দিলে আমাদের ব্যথা বেশি লাগে, এটাও আমরা জানি। তার রিজন কি? তার রিজনটা হচ্ছে তুমি যদি সিমেন্টের ফ্লোরে ঝাঁপ দাও, সিমেন্টের ফ্লোরটা তো আর এরকম ভাবে ডেবে যেতে পারছে না বা ঢুকে যেতে পারছে না, সুতরাং হঠাৎ করে মোমেন্টামটা জিরো হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে মোমেন্টামটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে তুমি অনেকটা বেশি ফোর্স ওই ফ্লোরকে দিয়ে দিচ্ছ। আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ফ্লোরটাও তোমাকে ওই অতটাই ফোর্স পিছনের দিকে সঙ্গে সঙ্গে দিচ্ছে, আর তোমার হাঁটুতে খুব ব্যথা লাগছে। কিন্তু উল্টো কথাটা ভাবো, তুমি বালির ওপরে পড়েছো, বালির ওপরে পড়ে তোমার পাটা আস্তে আস্তে গেঁথে যাচ্ছে। কেন গেঁথে যাচ্ছে? কারণ বালির ভিতরে, বালিটার মধ্যে তোমার পাটা ডেবে যাওয়ার জায়গা রয়েছে, তাহলে বালিটার মধ্যে যখন ডেবে যাচ্ছে তোমার ভেলোসিটিটা আস্তে 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 জিরো হচ্ছে, তার মানে মোমেন্টামটা আস্তে আস্তে জিরো হচ্ছে, তার মানে টাইমটা অনেকটা পাওয়া যাচ্ছে। তাহলে টাইম যদি বেশি সময় ধরে মোমেন্টামটা যদি জিরো হয় তাহলে ফোর্সটা কম লাগছে, তাহলে তুমি ওই বালির যে মেঝেটাকে সেটাকে ফোর্স অনেক কম দিচ্ছ, তাহলে ওই মেঝেটাও তোমাকে উল্টে ফোর্স অনেক কম দেবে। তাহলে যদি কম দেয় তাহলে তোমার ব্যথা কম লাগবে। গাড়িতে এয়ার ব্যাগেরও কারণটা ওইটাই। ধরো অ্যাক্সিডেন্ট হলো, এয়ার ব্যাগ খুলে গেল, এবারে এয়ার ব্যাগে গিয়ে যদি আমি ধাক্কা মারি ওই জায়গাটা তো মানে ডেবে যেতে পারবে, বুঝতেই পারছো, ওটা একটা ইলাস্টিক ব্যাপার। তা যখন এরকম ভাবে লাগবে তখন কি হবে, আমার টাইমটা অনেক কম বেশি লাগবে, আমার ভেলোসিটিটা জিরো হতে বা আমার মোমেন্টামটা জিরো হতে টাইমটা বেশি লাগবে, তাহলে ফোর্সটা কম লাগবে, ও আমাকে ঘুরে ফোর্স কম দেবে। কিন্তু ধরো গাড়ির বনেটে গিয়ে তুমি ডাইরেক্ট ধাক্কা খেয়েছো বা গাড়ির কাঁচের সঙ্গে তোমার মাথাটা ডাইরেক্ট গিয়ে ঠুকে গেছে, তাহলে সেইখানে ওটা যেহেতু কঠিন পদার্থ, ওর আর সরণ হওয়ার কোনো জায়গা নেই বা ডিসপ্লেসমেন্ট হওয়ার জায়গা নেই, ও সঙ্গে সঙ্গে ফোর্সটাকে মানে মোমেন্টামটাকে জিরো করে দিচ্ছে। মোমেন্টামটা যত তাড়াতাড়ি জিরো হয়ে যাচ্ছে ফোর্সটা তত বেশি হচ্ছে, তাহলে তুমি গাড়িটাকে বেশি ফোর্স দিচ্ছ, উল্টে গাড়িটাও তোমার বেশি ফোর্স দিচ্ছে, তোমার মাথায় গায়ে, তোমার ব্যথা বেশি লাগছে। তাহলে এই হলো ইম্পালসিভ ফোর্সের কিছু ব্যবহারিক এক্সাম্পল, যে কোথায় ইম্পালসিভ ফোর্স বেশি লাগবে, কোথায় ইম্পালসিভ ফোর্স কম লাগবে। আমরা চাই যেন ইম্পালসিভ ফোর্স আমাদের কম লাগে, কিছু কিছু জায়গায় আবার বেশি লাগেও চাই, কিছু কিছু জায়গায় কম লাগেও চাই। যে সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্টের চান্স থাকে, যে সমস্ত জায়গায় এই লাভ দেওয়ার চান্স থাকে বা ক্যাচ ধরার কথা থাকে, সেখানে আমরা চাই যে ইম্পালসিভ ফোর্সটা কম লাগুক। ইম্পালসিভ ফোর্সটা কম লাগাতে গেলে আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ ইন মোমেন্টামটা ধীরে ধীরে করতে হবে, তাহলে ইম্পালসিভ ফোর্সটা কম লাগবে। আশা করছি বুঝতে পেরেছো। এর প্রবলেম যখন আমরা করব তখন আরো ভালো করে জিনিসটা বোঝা যাবে। তাহলে ইম্পালসিভ ফোর্সের ইউনিট কি? এর ইউনিট কিন্তু সেই নিউটনই হবে। কেন?
কারণ হচ্ছে ইম্পালসিভ ফোর্সটা হচ্ছে এক টাইপের ফোর্সই, কিন্তু ইম্পালসটা কিন্তু ফোর্স ছিল না, ইম্পালসটা ছিল চেঞ্জ ইন মোমেন্টাম বা ফোর্স ইনটু টাইম। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা সার্কুলার মোশন শুরু করব, তার আগে এগুলো তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। ওকে।